ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন রোমহর্ষক আরেকটি এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটা কোনো গল্প নয়, না কোনো কল্পনা, এটা একদমই বাস্তব। আমাদের পশ্চিম মেদিনীপুরের গোধূলি নামের গ্রামের বুকে কাঁপানো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। একটি বাড়ি এবং একজন হতভাগা স্ত্রীর ওপর হিংসা আর ঈর্ষা থেকে করা হয়েছিল কালো জাদু, আর এক ভয়ঙ্কর অতৃপ্ত ছায়ার আতঙ্ক যে প্রতিটি রাতে নিজের শিকার খুঁজে ফিরত। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। তাহলে প্রস্তুত হন, কারণ এই ঘটনাটির প্রতিটা শব্দ আপনাদের শরীরে শিহরণ ধরাবে। শুরু হচ্ছে আজকের এপিসোড। পশ্চিম মেদিনীপুরের গোধূলি নামের একটি ছোট্ট গ্রাম। সেখানে থাকতো মধুমিতা সেন। বাড়িতে স্বামী, শ্বশুর শাশুড়ি আর পাশের বাড়িতে থাকতো স্বামীর ছোট পিসি, বিবি পিসি। পাড়ার সবাই জানতো বিবি পিসির স্বভাবটা ভালো নয়। কারো সংসারে সামান্য ভালো ঘটলে তার ঈর্ষা চেপে রাখা যেত না। মধুমিতার গত 3 বছর ধরে সন্তান হচ্ছিল না। ডক্টর দেখানো, ওষুধ সবই চলছে, কিন্তু আচমকা গ্রামের এক বুড়ি মহিলার মুখ থেকে সে শুনল, মা রে, তোদের ঘরের ওপরে একটা নজর আছে, মনে হয় কেউ তোর পেট বাজছে। মধুমিতা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু একদিন তার বাড়ির দরজার সামনে সকালবেলা উঠে সে দেখতে পায় কাঁচা লাল সুতো, 3টে তেঁতুলের বিচি, রক্তমাখা সিঁদুরের ডিব্বা আর একটা শুকনো টিকটিকির লেজ। সেদিন থেকে মধুমিতার বিশ্বাস না করে আর কোনো উপায় ছিল না। ওই জিনিসগুলো এমন ভাবে রাখা ছিল যা সাধারণত গর্ভবন্ধ কালো জাদুর অংশ। মধুমিতা ভয়ে কাঁপতে কাঁপতে সবকটা জিনিস হাত দিয়ে না ছুঁয়ে ঝাঁটা দিয়ে সরিয়ে দিল। কিন্তু ওই দিনের রাতের থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। সেদিন রাত 12টার পর স্বামী ঘুমিয়ে, বাড়িতে সবাই ঘুমিয়ে, মধুমিতা রান্নাঘরে জল খেতে গেল। হঠাৎই শুনতে পায় একটা টুকটুক শব্দ। জানলার ফাঁক দিয়ে সে দেখলো কারো ছায়া উঠোনের মাঝে দাঁড়িয়ে দুলছে। ঠিক মানুষের মতো নয়, ছায়াটা যেন কেঁপে কেঁপে লম্বা হচ্ছে। সে ভাবলো হয়তো চোখের ভুল, হয়তো হ্যালুসিনেট করছে। কিন্তু যখন ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো, তার পাটা জমে গেল, বুকটাও হিম হয়ে আসলো। ছায়াটা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলো। অন্ধকারে স্পষ্ট দেখা যায় না, চোখ নেই, মুখ নেই, তবুও যেন মনে হয় মধুমিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই ছায়াটা মিলিয়ে যায়। পরের দিন রাতে আবার একই জিনিস ঘটলো। মধুমিতা বাড়িতে কিছুই জানালো না, এই ভেবে যে হয়তো সবাই উপহাস করবে। এভাবে একটানা 3টে রাত একই ঘটনা চলতে থাকলো। 3 রাতের পর মধুমিতা হঠাৎই খুবই অসুস্থ হয়ে গেল। দেহে জ্বর নেই, কিন্তু শরীরটা ভেঙে যাচ্ছে। ডক্টর কিছুই খুঁজে পেল না। ঠিক তখনই মধুমিতার শাশুড়ি গ্রামের এক বৃদ্ধ ওঝাকে ডেকে নিয়ে আসে। ওঝা ঘরে ঢুকতেই বলল, তোমাদের তো ঘর বাঁধা, তোকে খাস লোক টার্গেট করেছে। আর তুই যেটা দেখতে পারছিস ওটা কোনো জিনিস নয়, ওটা কারো পাঠানো ছায়া। বুঝতে পারছি অনেক কিছুই। আমার কানের কাছে ও ফিসফিস করছে। ও বলছে ওর নাম ছায়াচরণ। যে পাঠিয়েছে সে তোকে মেরে ফেলবে না, কিন্তু আজীবন ভোগাবে। মধুমিতার চোখে তো জল চলে আসলো। তার মনে শুধু একটাই সন্দেহ, বিবি পিসি। কারণ এর আগের সপ্তাহে বিবি পিসি তাকে বলেছিল, এত সুখ করতে নেই, বুঝলি তো, সুখটা টিকিয়ে রাখা না খুবই কষ্ট। আর এই ঘটনাটি ঘটার পর থেকেই এইসব নানা রকমের সমস্যা দেখা যায়। ওঝা এখন বলল, আগামী পূর্ণিমার রাতে এটা শেষ করতে হবে, না হলে ছায়াচরণ তোর শরীর থেকে রক্ত শুষে নিতে শুরু করবে। তবে এটাতেই শেষ নয়, এটা তো ছিল সবে শুরু। দিন দিন এবার মধুমিতা প্রায় আধা মৃত অবস্থায়, খেতে পারছে না, ঘুমাতে পারছে না, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং মাথায় একটাই চিন্তা, রাতে উঠোনে সেই দুলতে থাকা ছায়াটা। পূর্ণিমার ঠিক আগের রাতের ঘটনাটি আরো বাড়ল। রাত তখন 11টা বাজতেই মধুমিতা হঠাৎই একটা খচখচ শব্দ শুনে উঠে পড়ল, যেন কেউ মাটিতে লোহার দড়ি ঘষছে। খচখচ একটা অদ্ভুত বিকৃত শব্দ। মধুমিতা ভয়ে ঘরের কোণে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো। আর ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে একটা কালো ছায়া যেন ঘরে ঢুকে পড়লো। ছায়াটা এবার মানুষের আকৃতি নয়, 4 পায়ে জন্তুর মতো, কিন্তু পাটা অদ্ভুত লম্বা, হাঁটু দুটো উল্টো দিকে ভাঁজ করা, মেঝের ওপর দিয়ে হাঁটছে ছায়া হিসাবে, কোনো বাস্তব দেহ নেই। ছায়াটা হঠাৎই ধীরে ধীরে মধুমিতার বিছানার কাছে উঠে এলো। মধুমিতার পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মধুমিতা থাকতে না পেরে সেখানেই নিঃশব্দে সেন্সলেস হয়ে পড়ে যায়। স্বামী দরজা খুলতেই মধুমিতাকে অচেতন অবস্থায় মেঝেতে পায়। ওর দুটি পায়ের গোড়ালিতে নীলছে দাগ,
যেন কেউ শক্ত দড়ি দিয়ে টেনে ধরেছিল। আর বেশি দেরি না করে মধুমিতার শাশুড়ি সেই সময় ওঝাকে ডাকলো। ওঝা দেখে একটা কথাই বললেন, এটা তো ছায়াচরণের ছায়ার দড়ি। আজ পূর্ণিমা, আজ রাতেই তোর প্রাণ ছায়া কেটে নেবে। আর একবার প্রাণ ছায়া কেটে নিলে মানুষ আর বেঁচে থাকে না। অমাবস্যার পূর্ণিমা মানে কালো জাদুর সবচেয়ে শক্তিশালী রাত। ওঝা আরো বলল, মধুমিতাকে উঠোনের মাঝখানে নিতে হবে, চারিদিকে চাল কুমড়োর বীজ, শুকনো লঙ্কা আর হলুদ ছিটাতে হবে। আমি ওখানে বৃহত্তর হোমযজ্ঞ করব। বাড়ির সবাই তো ভয়ে, কিন্তু উপায় তো নেই। সন্ধে নামতেই ওঝা যজ্ঞ শুরু করলো। ওং রিং 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 কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী বম কালী স্বাহা স্বাহা। আগুনটা জ্বলছে, ধূপও জ্বলছে। পিছনের বাগান থেকে কুকুরের হাঁক ডাক অস্বাভাবিক হয়ে উঠেছে। মধুমিতা সামনে বসে আছে, কিন্তু তার নিঃশ্বাস দ্রুত, চোখটাও লাল। এই ঘরে যে ছায়াটা ঢুকেছে সেটি পাঠানো, আর যে পাঠিয়েছে ও তোমাদের খুব কাছের লোক, তোমাদের চোখের সামনেই রয়েছে। সবাই তো চমকে তাকালো। রাত প্রায় 12:07। চারিদিকে যজ্ঞের সাদা ধোঁয়া ছড়িয়ে গেল। মধুমিতা আর সেই ওঝা দেখতে পায় উঠোনের একটি করে ধীরে ধীরে একটা লম্বা ছায়া উঠে দাঁড়াচ্ছে। একবার দুলছে, আরেকবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। মানুষের চেয়ে অনেক লম্বা, মাথায় কপালের জায়গাটা পুরোটাই ফাঁকা, কিন্তু মাঝখানে অদ্ভুত দুটি কালো চোখ। বাড়ির কেউই কিছু দেখতে পারছে না, কিন্তু ওঝা আর মধুমিতার কাছে সবই যেন স্পষ্ট। ওঝা চেঁচিয়ে উঠলো, ছায়ার মুখটা দেখিস না, মুখ দেখিস না। ছায়ার মুখ দেখলে মানুষের অচিরেই প্রাণ যায়। মধুমিতা কাঁদতে লাগলো। ও আমাকে মারবে? ও আমাকে কেন মারবে? আমি তো কোনো ক্ষতি করিনি। ওকে। ওঝা উত্তর দিল, যার ঘৃণার ঈর্ষার আগুনে তুই জ্বলছিস সেই ছায়াচরণকে ডেকে এনেছে। আজ সেই মানুষটাই প্রকাশ পাবে, তোরা সবকিছুই বুঝতে পারবি। হঠাৎই ছায়াটি তীব্র গতিতে মধুমিতার দিকে ঝাঁপিয়ে এলো। মধুমিতা চিৎকার করে। হঠাৎই যজ্ঞকুণ্ডের চারিদিকের মোমবাতিগুলো নিভে যায়। চারিদিকে একেবারেই অন্ধকার। সবাই দৌড়ে গেল, কিন্তু ওঝার ডাকা মন্ত্র ঘরটাকে পুরোপুরি বন্ধ করে ফেললো। কারো ভেতরে ঢোকার ক্ষমতা নেই। ঘরের ভেতর থেকে তখন শোনা যাচ্ছে একটা খচখচ শো শো শব্দ, যেন কেউ নখ দিয়ে দেওয়াল কাটছে। বাইরে দাঁড়ানো মধুমিতার স্বামী হঠাৎই দেখে বিবি পিসি ঘরের পাশে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছে। তার চোখটা বড় হয়ে গেছে, ঠোঁটটাও শুকনো, আর গলার মধ্যে একটা কালো সুতো বাঁধা। স্বামী বলল, পিসি পিসি তুমি এখানে কি করছো? কিন্তু পিসি হাসি থামালো না, ধীরে ধীরে ফিসফিস করে বলল, সে তো আজ রাতেই ওকে নিয়ে যাবে, আটকে রাখার ক্ষমতা কারণে। মধুমিতার স্বামী তাকে ধরে ফেলতে এসে দুম করে বসে পড়লো মাটিতে। গলা দিয়ে অমানসিক শব্দ বেরোলো। এটাই ছিল তার সত্যের প্রথম প্রকাশ। মধুমিতা জ্ঞান অজ্ঞান অবস্থায় যজ্ঞকুণ্ডের সামনে, আর ভেতর থেকে শোনা যাচ্ছে খচখচ একটা শো শো শব্দ। ওঝা মাটি ছুঁয়ে বলল, ছায়াচরণ এখন পূর্ণরূপে আছে, আজ ওর পেট ভরবে। যদি আমরা না আটকাই আজই কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। তারপর হঠাৎই ওঝাটা মধুমিতার চুলের গোছাটা কেটে আগুনে ছুঁড়ে দিল। দপ করে আগুন জ্বলে উঠতেই ঘরের দরজা জানলাগুলো কাঁপতে লাগলো, যেন ভেতর থেকে কেউ বিশাল শক্তি দিয়ে ঠেলছে। পিসির চোখে তখন অদ্ভুত লালচে ছায়া। ওঝা এক ঝটকা মন্ত্র পড়তেই পিসির গলা থেকে বেরিয়ে এলো অদ্ভুত কিছু কথাবার্তা। ওটা ছিল সবটাই অভিনয় ছিল। মধুমিতাকে একদম সহ্য হতো না। ভাইয়ের বাড়িতে আমার গুরুত্বটা কমেই গেছিল। মধুমিতার স্বামী কেঁপে উঠে বলল, তুমি 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 আমার স্ত্রীকে মেরে ফেলতে চাইলে? হঠাৎই বিবি পিসি হেসে উঠল। ও তো বাড়িতে আসার পর তুই তো আমাকে আর পাত্তাই দিতিস না রে। তাই ওকে সরিয়ে ফেললেই সব ঠিক হয়ে যেত। এই কথাটার সাথে সাথে ঘরের ভিতরে দরজা জানলাগুলো আবার অদ্ভুত ভাবে কাঁপতে লাগলো। একটা ধাপধাপ শব্দ। মধুমিতা হঠাৎই চিৎকার করে উঠলো, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও, ওটা আমার গলার কাছে, আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। হঠাৎই ওঝা উঠে দাঁড়ালো। ডান হাতে লাল কাপড়ে মোড়া একটা ছোট শ্বেত ছুরি বের করলো। ছায়াচরণকে মেরে ফেলা যায় না, শুধু এই ছায়া বন্ধনটা ভেঙে দিলে সে সরে যায়, কিন্তু এতে জীবন দিতে হয় অথবা রক্ত। মধুমিতার স্বামী কাঁপতে লাগলো। ওঝা বলল, তোর বউকে বাঁচাতে হলে তোর নিজের রক্ত লাগবে, ছায়া বন্ধ কাটাতে হবে এই রক্ত মন্ত্রে। তুই কি রাজি আছিস? মধুমিতার স্বামী এক মুহূর্ত না ভেবে তার হাতটা এগিয়ে দিল। তান্ত্রিক তার স্বামীর হাতের তালুর মাঝখানে একটা ছোট্ট কাঠ দিল। রক্তটা ফোঁটা ফোঁটা পড়তেই সে মন্ত্র উচ্চস্বরে পড়তে লাগলো। ওং হ্রিং 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 কালিকা মুখে ছায়া ছিন্না ছিন্না নামা নামা। মন্ত্র পড়তেই চারিদিকে হিমশীতল বাতাসটা বয়ে যায়। বাড়ির দরজা জানলাগুলো হঠাৎই নিজে থেকে
থেকেই খুলে যায়, বাতিগুলোও নিভে যায়, ঘরটা পুরোটাই অন্ধকার, কোথাও আলো নেই। মধুমিতার ঘাড়ের কাছে হঠাৎই ছায়াটা এবার দীর্ঘভাবে নিঃশ্বাস ফেলছে। কোনো মুখ নেই, কিন্তু যেখানে চোখ হওয়ার কথা সেখানে দুটি অন্ধকার খাঁজ যেন গহরের মতো নড়ে চলছে। ছায়াটি মধুমিতার মাথার কাছেই দাঁড়িয়ে, দূর থেকে মনে হচ্ছে যেন তার প্রাণ শক্তি শুষে নিচ্ছে। মধুমিতার স্বামী হঠাৎই চিৎকার করে ওঠে, বাবা বাবা, মধুর কিছু হবে না তো? আপনি আপনি মধুকে বাঁচাতে পারবেন তো? ঠিক তখনই ছায়াটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার স্বামীর দিকে তাকায়। মুখ নেই, তবুও অদ্ভুত অনুভূতিটা হলো যেন সে হাসছে। ওঝা সেই শ্বেত ছুরিটা দিয়ে মাটিতে একটা অদ্ভুত চিহ্ন আঁকলো, একটা কালী মন্ত্র তন্ত্রযজ্ঞের চিহ্ন। এবার ছায়াটা পিছু হাঁটলো। ওঝা চেঁচিয়ে উঠলো, তুই মানুষ নয়, মানুষের ছায়া নকল করা দানব, রক্তে মন্ত্রের আগুন তোর বাঁধন কেটে দেবে শয়তান। ওঝা এবার উচ্চস্বরে মন্ত্র পড়তেই যজ্ঞের আগুনের আলো পুরোপুরি সোজা ছায়াটির গায়ে পড়ল। ছায়াটা এবার তীব্রভাবে আর্ত চিৎকার করতে লাগলো, কিন্তু সেই শব্দ কোনো মানুষের নয়। মধুমিতা তো হাঁসফাঁস করে উঠল, শ্বাস নিতে পারছে যেন বহুদিন পর। এরপর সেই ছায়াচরণের ছায়াটি ধোঁয়ার মতো কাঁপতে লাগলো, শেষে একটা ভয়ঙ্কর মোচড় দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। চারিদিকে নিস্তব্ধ। ছায়াটা মিলিয়ে যাওয়া মাত্রই বিবিপিসি চিৎকার করে মেঝেতে পড়ে গেল। ওঝা মধুমিতার স্বামীকে বলল, ছায়াচরণ না থাকলে যিনি ওকে ডাকেন তার শরীর আর শক্তি ধরে রাখতে পারে না। এরাই তার প্রতিচ্ছায়ার শাস্তি। যে ভুল করেছে তাকে তো কর্মফল ভোগ করতেই হবে। এই ঘটনাটির পর পিসিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পরে সব সত্য প্রমাণিত হয়। সে সত্যি কালো জাদুর বই কিনে এক ভণ্ড তান্ত্রিক লোকের সাহায্যে ছায়াচরণে সেই অতৃপ্ত আত্মাকে ডাকতে শিখেছিল। মধুমিতার স্বামী আর মধুমিতা সেই বিবিপিসিকে আর কোনোদিনই ঘরে তোলেনি, দেশের বাড়িতে চলে যেতে বলেছিল। ছায়াচরণ চলে যাওয়ার পর মধুমিতার শরীরটা ধীরে ধীরে স্বাভাবিক হয়। ওঝা শেষ কথায় বলেছিলেন, মানুষ যতটা বিপদে পড়ে দানবকে ডাকে, তার চেয়ে বেশি বিপদ আসে লোকের নিজের হিংসা, ঈর্ষা আর অপরাধ বোধ থেকে। এইসব ভূত প্রেত, অতৃপ্ত প্রেতাত্মা, এইসব ছায়া, এদের থেকে মানুষই বেশি ভয়ঙ্কর। আজকের ঘটনাটি এখানেই শেষ হলো, কিন্তু শিক্ষাটা রয়ে গেল। হিংসা ও ঈর্ষা যতদিন আছে, কালো জাদুর ফাঁদ সর্বদা মানুষকে খুঁজবে। ব্ল্যাক ম্যাজিক কি সত্যিই শক্তিশালী? কিন্তু তার চেয়ে বেশি শক্তিশালী হলো ঈশ্বর, পরিবার, বিশ্বাস, ভালোবাসা আর সুরক্ষা। এটাই ছিল আজকের ঘটনা, গর্ভবন্ধনের কালো জাদুর শিহরণ জাগানো একটি বাস্তব ঘটনা। আমরা অনেক সময় ভাবি ভূত, দানব, অশরীরা ভীতিকর, কিন্তু সত্যি কথা হলো মানুষের হিংসা আর ঈর্ষা যে কোনো ছায়া দানবের থেকেও বেশি ভয়ঙ্কর। মধুমিতা বেঁচে গেছে, ছায়াচরণের ছায়াও সরে গেছে, কিন্তু প্রশ্নটা থেকে গেছে, আমাদের চারপাশেও কি এমনই মুখোশধারী কিছু মানুষ লুকিয়ে আছে, যে হাসি মুখে কথা বললেও আমাদের পেছনে সবসময় ক্ষতি করার চেষ্টা করে চলছে? হয়তো কিছু না কিছু কালোতন্ত্র করেই চলেছে। আজকের ঘটনাটি বা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে, এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর হ্যাঁ, বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পরের এপিসোডে আসছে আরো একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা, যেটি আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। পরবর্তী রাত পর্যন্ত সতর্ক থাকুন, কারণ ছায়ারা খুবই কাছে থাকে। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় পরিজন, পরিবার, বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।